তুই শুনবি কি কইছে? সাবের কপট ভঙ্গিতে বলল, অবশ্যই শুনবো, শুনবো না কেন? এবার তো ঘাটের পাটাতনে আসন গড়ে বসলো। এমন একটা ভঙ্গি করলো যেন ওরা সবাই শিষ্য আর ও একজন গুরু। তৌফ জম্পেশ একটা ভাব নিয়ে গলা শক্ত করে বলল, ওই বলে চুম্মাইতে চুম্মাইতে ওর বউরে মাইরা ফেলবো। এখন বলতো এজ্ঞা কি ভালো মানুষের কথা? এইগুলো যদি আমাদের সামনে খুল্লা খুল্লা বইলা দেয় তাহলে মান ইজ্জত তো লুঙ্গি নিচেও থাকতো না। তৌফের মুখে এমন কথা শুনে কিছুক্ষণ পিনপতন নিরাপত্তা চলল। এরপর একযোগে উচ্চস্বরে ভয়াবহ হাসির রোল উঠল। হাসতে হাসতে সবাই নিঃশব্দ হয়ে গেছে। ফানির হাসতে গিয়ে মাটিতে বসে পড়েছে। নীতি চোখ দিয়ে পানি বের করে প্রীতির কাঁধে মুখ লুকিয়ে ফেলেছে। সৌভিক হো হো করে হাসতেই তৌফের মাথায় জোরে একটা চাট্টি মারল। চাট্টিটা মেরেই হাস্য অবস্থায় বলল, তৌফ ভ্রু দুটো ভীষণ কুঁচকে রাগত গলায় বলল, ওরে আমি কি বলতে জামু? শালা চিন্তা ভাবনাই অশ্লীল। খালি বলছিলাম তুই তো শালা রোমান্টিক না, বউরে তো আদর মোহাম্মদ করতে পারবি না। এরপর বাকিটা ইতিহাস বানায়া ফেলছে। তৌফের কথায় হাসি থামায়ে শিয়াম বলে উঠল, তুই কি ভাবছস তোর এমন প্রশ্ন শুই না ওই তোরে কোলে বসায় গালে চুমু খাইব? তোর মাইন্ড এক নাম্বার খাসা। ওরে কেমনে অশ্লীল বলস ছাগলের বাচ্চা ছাগল। সিয়ামের কথায় চটে উঠল তৌফ। চোখ রাঙিয়ে খারাপ কিছু বলবে অমনি সৌভিক নিজের কথা ঝুলিয়ে বলল। সৌভিকের কথায় সায় মিলিয়ে চুপ হয়ে গেল সবাই। নিজেদের সভা ভঙ্গ করে বিকেলের জন্য প্রস্তুত হলো। দুপুরের গোসলের জন্য গোসল করতে গেলে মেহনুরের কপালে ভাঁজ পড়ল। বিকেলের ছোটখাটো পার্টির জন্য লাল যে শাড়িটা বের করেছে সেটার সাথে ব্লাউজ আনতে ভুলে গেছে মেহনুর। লাল শাড়ির লাল ব্লাউজটা তন্ন তন্ন করে খুঁজেও পেল না। এদিকে সাবা, শাহনাজ, সুরাইয়ার গোসল শেষ হয়ে শাড়ি পরেও রেডি। মেহনুর শাহনাজের রুমে গিয়ে দেখলো 3 বোন সেখানে বিকেলের জন্য এখনই রেডি হয়ে নিচ্ছে। বিকেলে একটা জমজমাট গ্রিল পার্টি নদী তীরে হবে। বালুর উপর গ্রিল হবে মুরগি, সেখানে গাছের গুঁড়ি সাজিয়ে গোল করে বসার সিস্টেম, সঙ্গে থাকবে সাথে আনা মিউজিক ইনস্ট্রুমেন্ট। আজকের পার্টিটা চমৎকার করার জন্য সবাইকে বর্ণিল রূপে সেজে আসতে বলা হয়েছে। এদিকে শাহনাজ সহ বাকি দুজন মেহনুরের ব্লাউজ না আনার ঘটনা শুনে নিজেদের ব্যাগ খুলেছে। শাড়ির সাথে পরার জন্য লাল ব্লাউজ তো নেই, উল্টো যেই ব্লাউজ আছে সেটা শাড়ির সাথে যাবে না। সাবা নিজের ব্যাগ থেকে কালো রঙের লাল রঙের ব্লাউজ বের করলো। সেই ব্লাউজের চেহারা দেখে মেহনুর মুখ ঘুরিয়ে ফেলল। সাবা ওকে সুন্দর করে বোঝালো ব্লাউজটা পরে একদম খারাপ লাগবে না। মেহনুর তবুও ওর কথা আমলে নিচ্ছে না। মেহনুরের শাড়িটা কালো রঙের জামদানি শাড়ি, সেই শাড়িটার উপর কালো সুতার সূক্ষ্ম কাজ করা। সেই শাড়িটার সাথে ম্যাচিং ব্লাউজ হলো কালো রঙের ছিল, যেটা সে ব্যাগে তুলতে ভুলে গেছে। সাবা যেই ব্লাউজটা দিয়েছে শাহনাজ সেটাই ওকে ধমকে ধামকে পরার জন্য বলে দিয়েছে। এখানে নিশ্চয় অপরিচিত কেউ না, সবাই খুব কাছের মানুষ। তার চেয়ে বড় কথা এরা আত্মীয়। মেহনুর মুখ ফুলিয়ে ব্লাউজ নিয়ে নিজের রুমে চলে এলো। দরজাটা চাপিয়ে দিয়ে ব্লাউজটা 2 হাতে চোখের সামনে মেলে ধরল। লাল রঙের মখমলের ব্লাউজটা যদিও সুন্দর, কিন্তু এর পিঠের দিকে ফিতে সিস্টেম, ক্রস ক্রস করে দুপাশের ফিতা বেঁধে ব্লাউজটা পরা লাগে। স্লিপ দুটো কোনোই পর্যন্ত আসবে না। মেহনুর এই ব্লাউজ পরবে কি না এটা নিয়ে মারাত্মক দ্বিধাগ্রস্তে ভুগতে লাগলো। 4:30টার দিকে ভিডিওটির এই পর্যায়ে আপনাদের জানাতে চাই একটি নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বেঞ্জার বেট। কেননা বেঞ্জার বেট আলাদা, এতে রোজ লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। এখানে রয়েছে 3 লক্ষের অধিক অ্যাক্টিভ প্লেয়ার। অ্যাভারেটার, কেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ক্লিপ, সুইট বাঞ্জা, পোকার স্লট, লাইভ ক্যাসিনো সবই এখানে আসে এবং খুব শীঘ্রই স্পট গেমিংও যুক্ত হবে। এছাড়া বিকাশ, নগদ এবং রকেট দিয়ে তাড়াতাড়িও ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। এর সাথে রয়েছে দিনে 24 ঘন্টা ও সপ্তাহে 7 দিন কাস্টমার সাপোর্ট তো থাকছেই। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচে পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করুন এবং প্রোমো কোড ব্যবহার করুন। প্রথম ডিপোজিটেই 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200টি ফ্রি স্পিনও পাবেন। এই সুযোগ মিস করবেন না। এখন
চলুন গল্পে ফেরা যাক। শুরু হওয়ার কথা, অথচ ঘড়িতে 4টা বাজতে চলল। প্রায় 1.5 ঘন্টা ওই ব্লাউজ নিয়ে বসে থাকতেই শেষমেশ পরার চিন্তাই শক্ত করলো। পাকা হাতে দ্রুততার সাথে শাড়ি পরে নিল মেহনুর। আয়নার সামনে দাঁড়িয়ে কুচিগুলো নিচের দিকে ঠিকঠাক করে নিল। দীর্ঘ কেশগুলো মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ে পিঠে ছেড়ে দিল। মাথার ডান দিকে একটা সিঁথি তুলে দুদিকের কানে চুল গুজে রাখলো। এমন সময় দরজায় তখন ঠক ঠক করে কড়া নাড়ল। মেহনুর আয়না থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকালো। আসার জন্য অনুমতি দিতেই শাহনাজ দরজা ঠেলে ভেতরে ঢুকলো। কিন্তু কিছু বলার জন্য যেই ঠোঁট নাড়াবে অমনি দরজা ধরে বিস্ময় চাহনিতে থমকে গেল শাহনাজ। হতভম্বের মতো তাকিয়ে থাকতেই শাহনাজ ধীর গতিতে রুমের ভেতরে ঢুকলো। মেহনুরের সামনে এসে আশ্চর্য দৃষ্টিতে আপাত মস্তক দেখতে থাকলো। শাহনাজের এমন কীর্তিকলাপ দেখে মেহনুর প্রচুর অস্বস্তি বোধ করছিল। শাহনাজ মিনিট খানেক শুধু বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকলো, মুখে কোনো কথা বলল না। মেহনুর ওর অবস্থা দেখে নিজেই আড় ভেঙে বলে উঠল, তুমি কি এভাবেই তাকিয়ে থাকবে বুবু? আমার তো অস্বস্তি হচ্ছে। মেহনুরের কথায় নিজের বিস্মিত ভাব একটু যেন কমল, তবুও পুরোপুরিভাবে সেটা গেল না। শাহনাজ কাছে এসে মেহনুরের কাঁধে দুটোতে হাত রাখল। স্নেহ দৃষ্টিতে ওর মুখটার দিকে তাকিয়ে থাকতেই শান্ত সুরে বলল, তোকে যদি এই রূপে আমার ছোট মা দেখতো পাগলের মতো খুশি হতো মেহরুন। শাহনাজের অম্লান কথায় ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মেহনুর। নীরবতা আঁকড়ে ধরল ওকে। মেহনুরকে নিশ্চুপ দেখে শাহনাজ ওর কাঁধ থেকে হাত সরিয়ে ফেলে। মিষ্টি একটা হাসি দিয়ে রুম থেকে যেসব সাজগোজের সামগ্রী এনেছিল সব ড্রেসিং টেবিলের উপর রাখে। বেছে বেছে লাল রঙের লিপস্টিক পছন্দ করে, কানের জন্য সোনালি টপ, দু হাতে পরার জন্য লাল কাচের রেশমি চুড়ি, চোখের জন্য কালো কাজল। শাহনাজের আনা জিনিস দেখে তৎক্ষণাৎ ঘাবড়ে যায় মেহনুর। সাজার জন্য বারবার দ্বিমত পোষণ করে মুখ কুচকাতে থাকে, কিন্তু শাহনাজের বেপরোয়া জোড়াজুড়িতে মেহনুর বাধ্য হয়ে সাজে। শাহনাজ ওর সাজগোজ শেষ করে সঙ্গে নিয়ে যায়। নদী তীরে যাওয়ার জন্য কটেজের বাইরে আসে। আশপাশে কেউ নেই, সবাই ইতিমধ্যে নদী তীরে চলে গেছে। খালি রিসর্টটা নীরবতার দখলে আচ্ছন্ন হয়ে আছে। শাহনাজের পিছু পিছু মেহনুর যেতে থাকে। শাহনাজের পরনে কমলা রঙের তাঁতের শাড়ি, কমলা রঙের ব্লাউজ, চুলগুলো খোপায় গোঁজা, কানের ডান পাশে একটা হলুদ গাঁদা ফুল। মেহনুর ওর পিছু পিছু কাঙ্ক্ষিত জায়গাটায় চলে গেল। সেখানে আসতেই দেখতে পেল নদীর কাছে বালুময় জায়গাটা বিকেলের আলোতে উজ্জ্বল হয়ে আছে। সকলের পরিকল্পনা মতে গাছের গুঁড়িগুলো গোল করে সাজানো আছে। মাঝখানে ক্যাম্প ফায়ার জ্বলছে। সেখান থেকে একটু দূরে গ্রিল পার্টির আয়োজন করা হয়েছে। নীতিরাও আজ শাড়ি পরেছে শাহনাজদের দেখা দেখি। ওদের কাছ থেকে 3টে শাড়ি নিয়ে নীতি, প্রীতি, ফারিন একসঙ্গে পরেছে। শাড়ি পরানোর পুরো কাজটাই সাবা করে দিয়েছে। সুরাইয়া অন্যান্য দিনের মতো আজ মুখ ফুলিয়ে নেই। প্রাণবন্ত হাসিতে সাবিরের সাথে গ্রিলের জিনিস আনানেয়া করছে। ছেলেদের পরনে ফর্মাল গেটআপ, শার্ট প্যান্ট পরার আইডিয়াটা সৌভিক সিলেক্ট করেছে। নীতি তার মধ্যে ঘোষণা দেয় পার্টির জন্য সবাই উপস্থিত হয়েছে। এখন পার্টি শুরু করতে কোনো বাধা নেই। সত্যি ঘোষণার 5 মিনিটের মধ্যে সবাই গাছের গুঁড়িতে বসে পড়ল। মেহনুর, নীতি, মাহদি একটা গুঁড়িতে বসলো। শাহনাজ, সৌভিক, প্রীতি অপরটায়, সাবা, ফারিন, তৌফ তার পাশেরটায়। ঠিক এমন করে সবাই গুঁড়িগুলো দখল করে বসলো। এদিকে মাহতিম ম্যানেজারের সাথে টুকটাক কথাগুলো সারার জন্য রিসর্টে চলে গিয়েছিল। হাতে একটা কোকের ক্যান নিয়ে মোবাইলে কাজ করতে করতে নদী তীরে ফিরছিল। আড্ডার আমেজ যত বাড়ছে ততই শোরগোল ভেসে আসছে। মাহতিম সেই শোরগোলের সূত্র ধরেই ক্যানে চুমুক লাগিয়ে এগোতে থাকলো। ফোনের স্ক্রিনের গুরুত্বপূর্ণ কিছু মেইল চেক করছিল। কিন্তু ঠিক ওই সময় তৌফের হো হো হাসির জন্য মুখ তুলে সামনে তাকালো। খুবই স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে এরপর চোখ নামিয়ে ফেলল। হঠাৎ কিছু আশ্চর্য জিনিস দেখার মতো হড়বড় করে ফের তাকালো মাহতিম। অমনি চোখ দুটো স্থির করে তাকিয়ে রইল সেদিকে। ক্যানে চুমুক দেয়া তো দূরের কথা, হাঁটাও থামিয়ে ফেলল মেহনুরকে দেখে। ঝিমঝিম করে সমস্ত শরীরে যেন
ঝড় বয়ে যাচ্ছে। উথাল পাথাল জলোচ্ছ্বাসের মতো তীব্র ঝাপটা বুকের উপর আছড়ে পড়ছে। এ কি দেখলো চোখের সামনে? কাকে দেখলো এই মুহূর্তে? কে বসে আছে এমন সাজে? একে একে অনেকগুলো প্রশ্ন মাতিমের সচল মস্তিষ্কে ঘুরঘুর করতে থাকলো। মাতিম স্থির হয়ে মেহনুরের দিকে তাকিয়ে থাকলে হঠাৎ আড্ডার মাঝখানে মেহনুরের চোখ মাতিমের দিকে পড়ল। দুজনের অবস্থা থমকে যাওয়া মুহূর্তের মতো আটকে গেল। মেহনুর এতক্ষণে যে অস্বস্তিটা কাটিয়ে উঠেছিল, হঠাৎ সেই অস্বস্তিকর অবস্থাটা আবার জেগে ধরল। গলা শুকিয়ে পানির জন্য পিপাসিত হয়ে উঠল। মাতিমের চাহনি, মাতিমের লুক কোনোটাই সহজভাবে নেওয়ার মতো না। আজ লোকটা সেই প্রথম দিনের মতো নিজেকে রেডি করেছে। সেই কালো শার্ট দিয়ে পেশিবহুল শরীরটা ঢেকে রেখেছে। কালো প্যান্টের সাথে কালো শার্টটা সেদিনের মতো বেল্ট দিয়ে ইন করেছে। স্লিভও তুলে রেখেছে কনুইয়ের দিকে। শুধু পরিবর্তন এনেছে শার্টের বোতামের মধ্যে। উপরের দুটো কালো বোতাম দেদারসে খুলে রেখেছে। সেই খোলা অংশ দিয়ে দেখা যাচ্ছে তার উজ্জ্বল বুক। ক্যান ধরা হাতটায় ঘড়ি না থাকলেও কেন জানি ব্যতিক্রম দেখা যাচ্ছে। তার হাতের নীল রগগুলো উজ্জ্বল চামড়ার উপর দাম্ভিকতার মতো ফুলে আছে। গাল দুটো আজও ক্লিন শেপ করা। পশ্চিমের হেলে পড়া সূর্যটা যেই কমলা আলো দিচ্ছে, সেই আলোটা সম্পূর্ণরূপে মেহনুরের মুখটায় পড়েছে। মায়াকাড়া শান্ত চোখ দুটো কাজলের ছোঁয়ায় ফুটে আছে। চোখ দুটো দিঘির সেই কাজল কালোর মতো গভীর লাগছে। চোখ দুটো দিঘির সেই কালো জলের মতো গভীর লাগছে। সেই গভীরতায় ডুবে যেতে পারলে জীবন যেন ধন্য লাগবে, আরও ধন্য। কমলা আভার ঠোঁট দুটো যেই রঙে ঢেকে আছে, সেই লাল টুকটুকে রঙটা মাহাতিমকে ঘায়েল করার জন্য যথেষ্ট। মাহাতিম ওই কাপা কাপা ঠোঁটের দৃশ্য দেখে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল। মাথাটা নিচে নামিয়ে জোরে দুবার নিঃশ্বাস ছাড়ল। তুমুল অস্থিরতাকে কেন্দ্র করে যে ঝড়ো অবস্থাটা ভেতরে ভেতরে চলছিল, সেটা একটু যেন শান্ত হলো। ক্যানের মুখে আবার ঠোঁট ছোঁয়াতে পারল না মাহাতিম। ক্যানটা ওভাবেই নিয়ে এসে সৌভিকের পাশে বসল। তৌফ আর প্রীতি মাহাতিমের চুপটি মুখটা দেখে মিটিমিটি হাসল। সেই হাসিটা কাউকে বুঝতে দিল না। মেহনুর জড়তার জন্য আবার হাসি উড়িয়ে ভার মুখে বসে রইল। আগের মতো প্রাণখোলা হাসিতে যুক্ত হলো না। সৌভিক শেষ বিকেলে শান্ত পরিবেশে গান ধরার জন্য টস করল, কিন্তু অপ্রকাশিতভাবে ফলাফল এলো মেহনুর। মেহনুর টসে চিরকুটে নিজের নাম দেখে প্রচণ্ড ঘাবড়ে গিয়ে সেখান থেকেই চলে যেতে চাইল, কিন্তু নীতির তোষামধ্যে আর উঠল না। মাতিম অনেকক্ষণ ধরে চুপচাপ থাকলে সৌভিক এবার ফিসফিস করে ওর কানের কাছে বলল। সৌভিকের ফিসফিসানিতে মুখ তুলে তাকালো মাহাতিম। সৌভিক মাহাতিমের দিকে দৃষ্টি রেখে আবার ইশারায় তাগাদা দিয়ে ফেলল। মাহাতিম কিছুক্ষণ নীরব থেকে চোখের ইশারায় গিটারটা পাস করতে বলল। সৌভিক একটা প্রাপ্তির হাসি দিয়ে সিয়ামের কোল থেকে গিটারটা নিয়ে মাহাতিমের হাতে দিল। মাহাতিম কালো গিটারটা কোলে রেখে সোনালি তারে আঙুল বসিয়ে টুং করে একটা শব্দ করল। সেই ছোট্ট শব্দের কৌতূহলে সবাই নিজেদের আড্ডা থামিয়ে মাহাতিমের দিকে দৃষ্টি আকর্ষণ করে তাকালো। মাহাতিম তখন মাথা নিচু করে গিটারের দিকে নিষ্পলক তাকিয়ে আছে। আজ বহু বছর পর গিটারের তারে আঙুল রেখেছে। আগের মতো সুর তুলতে পারবে কিনা সেটা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। তবুও সাহস করে আবারও গিটারের তারে টুং করে শব্দ তুলল, কিন্তু মনের ভেতর থেকে জোর আসছে না একদম। যে আঙুল দিয়ে পিস্তল রাইফেলের ট্রিগার চাপে, সেই আঙুল এখন গিটারের তারে খুবই অযোগ্য হয়ে উঠেছে। চর্চাহীন আঙুলগুলো আবারও সাহস দেখিয়ে তারের মাঝে চালাতে লাগলো। টুং টুং করে শব্দ তুলে একসময় আসল সুরটা ধরে ফেলল। চোখ দুটো বন্ধ করে গলা খানিকটা ভিজিয়ে নিল। মৃদু কেশে ঠিক করলো শুষ্ক হয়ে আসা গলাটা। সবার জন্য প্রচণ্ড উৎকণ্ঠা কাজ করছে মাহাতিমের জন্য। মাহাতিম আর যেই রূপটা দেখাচ্ছে, সেটা শুধু 3 বন্ধু সিয়াম, সৌভিক, তৌফ দেখেছে। ভাই বোনেরা দেখার সুযোগ পায়নি। নিরিবিলি পরিবেশটা গিটারের সুরে মূর্ছিত হলে মাহাতিম আস্তে আস্তে গানের সুর তুলল। কাঙ্ক্ষিত গানটার শব্দতালে একে একে পিয়ানো বেজে উঠল। বাঁশির নরম সুর চলতে থাকলো। মাউথ অর্গানের শব্দ তুলল সিয়াম, তৌফ, শামিক। সবাই বাধ্য হলো চোখ বন্ধ করে গানের মাঝে ডুবে যেতে।
নিমিষেই আবদ্ধ হয়ে যায় গানের সুরে। গানের গলাটা সুরের জন্য থামল। গিটারের আওয়াজের পাশাপাশি মাউথ অর্গানের নিপুণ সুরে জমে উঠল প্রকৃতি। সবার চোখ বন্ধ হলেও মেহনুর চোখ খুলে তাকালো। আগুনের হলুদ বর্ণের আলোতে মাতিমের দিকে দৃষ্টি থামল। মাতিম গিটার চালানো অবস্থায় যে ওর দিকে তাকিয়ে থাকবে সেটা চিন্তা করতে পারেনি মেহনুর। মাতিম ওর দিকে তাকিয়ে আবারও নিজের গলা মিলিয়ে গাইতে থাকলো। গানের লাইনগুলো যেন মেহনুরকে কাছে আসার জন্য ব্যক্ত করছিল। মাতিম চোখ বন্ধ অবস্থায় গানের শেষ লাইনটা উচ্চারণ করলো। গানের শেষে সুরের তালটা ফিনিশিং দিতেই চোখ খুলে যেই ওর দিকে তাকালো, মেহনুর সম্পূর্ণ বিবাহিত দৃষ্টিতে স্বীকারোক্তির সূচকের হাসি দিল। সেই হাসির দিকে তাকিয়ে আবারও স্থির জ্ঞান ভুলে গেল মাহাতিম। গিটারের তারে ভুলবশত জোরে আঙুল চালাতেই আচমকা আঙুল কেটে ফেলল। অস্ফুট শব্দে ছোট্ট একটা আর্তনাদ করে উঠলে সবাই চমকে গিয়ে চোখ খুলল। বাজনা আকস্মিকভাবে থেমে গেল। মাহাতিম কাটা আঙুলের কাটা স্থানে তাকিয়ে দেখল টপ টপ করে রক্ত ঝরছে। রক্তে হাত লাল হয়ে যাচ্ছে। সবাই চিন্তায় ব্যাকুল হয়ে উঠলে মাহাতিম সবাইকে শান্ত হতে বলে। কেউ ওর কথা শোনে না। বাধ্য হয়ে সবাইকে সাংঘাতিক ধমক দেয় মাহাতিম। ওর ধমকে সবাই চুপ হয়ে গেলে শুধু সাবির রিসর্টের দিকে চলে যায়। বাকিরা আগের জায়গায় বসে থাকলে মাহাতিম ওদের গ্রিল প্রস্তুত করার জন্য কাজে লাগতে বলে। এদিকে কাটা আঙুলটা অন্য হাতে শক্ত করে চেপে আছে মাহাতিম। গিটারের তারে এক ফালি চামড়া আলগা হয়ে কেটেছে। হঠাৎ সামনের দিকে চোখ তুলে তাকালে আর ছোট্ট মানুষটার মুখে হাসি দেখতে পেল না মাহাতিম। সে এখন বিষণ্ণ মুখে মাহাতিমের দিকে তাকিয়ে আছে। আশপাশে যদি শাহনাজরা না থাকতো তাহলে মাহাতিম ঠিকই ওর কাছে যেয়ে বলতো, কিছু হয়নি, ঠিক আছে। মাহাতিম ওর দিকে ইশারায় কিছু বলবে ভেবেছিল, কিন্তু তার আগেই মেহনুর সেখান থেকে উঠে দাঁড়ালো। সবার উদ্দেশ্যে বলল, আমার প্রচুর মাথা ব্যথা উঠেছে, আমি একটু ঘুমোতে চাই। আপনারা সবাই এখানে মজা করুন, দয়া করে আমার জন্য আনন্দের পরিবেশটা নষ্ট করবেন না। আমি তো এমনিই এসব পছন্দ করি না, তাই একটু বিশ্রাম চাচ্ছি। আমি তাহলে যাই। মেহনুরের কথায় মাহাতিম কিছু বলার আগেই নীতি চট করে বলল, তাহলে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো মেহরুন, জেগে থেকো না। আমাদের আসতে হয়তো দেরি হতে পারে, যদি কিছু প্রয়োজন হয় আমাদের কাছে ওয়েটার পাঠিয়ে দিও। মেহনুর সায় জানিয়ে চুপচাপ চলে গেল। পিঠের উপর আঁচল টেনে রিসর্টের নিয়ন বাতির রাস্তাটা দিয়ে রিসর্টের ভেতর ঢুকলো। কারেন্টের লাইন ঠিক করা হয়েছে দেখে রিসর্ট এখন কালকের মতো অন্ধকার না। মেহনুর কটেজের সিঁড়িতে পা ফেলে ভেতরে ঢুকলে মনটা খচখচ করে উঠল। একটু দাঁড়িয়ে চারপাশে চোখ বুলিয়ে বারবার সবখানে দেখতে লাগলো। কেন জানি মনে হচ্ছে ওকে কেউ আড়ি পেতে দেখছে। মেহনুর বিষয়টাকে পাত্তা না দিলেও মন কেমন খটমট করছে। গতরাতে রুমের বাইরে জুতার যেই ছাপ দেখেছিল সেটা নিয়েই সন্দেহ যাচ্ছে। ছাপটা কি আদৌ মাহাতিমের? মাহাতিম যদি হয়েই থাকে তাহলে রুমের বাইরে কি করতে আসবে? এসব চিন্তায় মশগুল হয়ে মেহনুর অন্ধকার রুমের লাইট চালালো। আর ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল বিভৎস রুমের অবস্থা। বিকেলের দিকে পুরো রুম গোছালো অবস্থায় ছিল, সেই রুম এখন লণ্ডভণ্ড হয়ে আছে। বিছানার চাদর উল্টিয়ে ফ্লোরে ফেলে দিয়েছে, বালিশগুলো পড়ে আছে নানা দিকে। টেবিলের উপর উপন্যাসের বইগুলো এলোমেলো করে রাখা হয়েছে, কিছু বই ফ্লোরেও পড়ে আছে। মেহনুর রুমের এমন ভয়ানক অবস্থা দেখে চরম বিস্ময়ে থ বনে গেল। বিস্ময়ে আঁখি দুটো বড় বড় হয়ে উঠলে হঠাৎ থপ থপ করে পায়ের আওয়াজ পেল। ক্ষীণতা থেকে তীব্র হচ্ছে এগিয়ে আসার আওয়াজটা। মেহনুর ভয়ের আক্রোশে মুখ বুজে রইল। হঠাৎ চারধার ঘুটঘুটে অন্ধকার করে কারেন্ট চলে গেল। অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেল রুমের ভেতরটা। মেহনুর ভয়ের চোটে বুবু বলে চেঁচিয়ে উঠল, কিন্তু কেউ বুবু ডাকে সাড়া দিল না। মেহনুর রুম থেকে বেরোনোর জন্য দ্রুত পিছু ফিরে তাকালে ক্যাচ করে আপনা আপনি দরজা বন্ধ হয়ে গেল। বাইরের আলোটুকু আর থাকলো না। নিকষ কালো বিভৎস অন্ধকারে মেহনুর কিছুই দেখতে না পেয়ে বন্ধ দরজা খুলতে গেল, কিন্তু সিটকিনির কাছে আর যেতে পারল না। সিটকিনির কাছে হাত পৌঁছানোর পূর্বেই আঁচলটা পেছন থেকে শক্তভাবে টান অনুভব করলো। মেহনুর চেষ্টা করে সিটকিনি খুলতে পারল না, উল্টো আঁচলের জন্য টান খেয়ে পেছনের দিকে পিছোতে লাগলো।
ভয়ে যেন শ্বাসনালী রোধ হওয়ার উপক্রম। এদিকে আতঙ্কের জন্য কণ্ঠনালী জীর্ণ হয়ে গোঙানির মতো আওয়াজ বেরোচ্ছিল, তবুও সেই আওয়াজ বাইরে গেলেও শোনার কেউ ছিল না। সৌভিক বিফের জন্য লক্ষ্য করলো টমেটো সসের বোতল শেষ হয়ে গেছে, অথচ এদিকে প্রচুর সস লাগবে। সৌভিক অবশিষ্ট সসগুলো বলে ঢালতেই জোর গলায় বলল। সৌভিকের কথাটা তীব্র সাউন্ড বক্সের জন্য কারোর কানেই গেল না। এদিকে মাতিম চুপচাপ গুড়ির উপর ব্যান্ডেজ লাগিয়ে বসে আছে। মেহনুর যে উদাস হয়ে চলে গেছে, ব্যাপারটা একটু সহ্য হচ্ছে না ওর। হঠাৎ কি ভেবে যেন রিসর্ট যাওয়ার রাস্তায় চোখ গেল, সাথে সাথে কপালে অনেকগুলো ভাঁজ পড়ে চিন্তিত হয়ে উঠল। এই রাস্তা এমন অন্ধকার কেন? মানে কি, কারেন্ট কি চলে গেছে, নাকি রিসর্টের লাইনে কোনো সমস্যা হয়েছে? মাতিম চিন্তার রসানলে ফেসে যেতেই চট করে গুড়ি থেকে উঠল। সৌভিক সামনে সসের জন্য চেঁচিয়ে যাচ্ছে, মিউজিকের জন্য কেউই শুনল না। সৌভিক শেষমেশ বাধ্য হয়ে মাহাতিমের কাছে এসে দাঁড়ালো। ওর কানের কাছে সস আনার কথাটা বলে মাহাতিম তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। মাহাতিম সসের জন্য চলে গেলে সৌভিক ওর যাওয়ার দিকে তাকিয়ে হাসতে থাকলো। রিসর্টে যাওয়ার জন্য যে মন আকুবাকু করছে সেটা সৌভিক ঠিকই বুঝে গেছে। মাহাতিম পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালালো। অন্ধকার রাস্তায় আলো ফেলে রিসর্টের গেট দিয়ে ঢুকলো। ভেতরের অবস্থা দেখে মনে মনে যা ভেবেছিল সেটাই হয়ে আছে। কোথাও কোনো আলো নেই, তার উপর অন্ধকার হয়ে আছে। মাতিমের মনে শুধু একটাই চিন্তা, মেহনুর যেন সুস্থ সমেত থাকে। মনের মধ্যে কু ডাকার মানে সে কিছুতেই বুঝতে পারছে না। মোবাইলের আলোয় রাস্তা ধরে মাঠের কাছে আসতেই বুকটা ধকধক করে লাফাতে লাগলো। মাতিম একবার দুইবার বারবার যে আওয়াজ শুনল সেগুলো একটাও চিনতে দেরি হলো না। অন্ধকার চিরে মেহনুর বলে চেঁচিয়ে উঠল মাহাতিম। দ্রুততার সাথে দৌড় লাগিয়ে অমনি রুমের দিকে ছুটল। কটেজের ভিতরে ঢুকে বদ্ধ অবস্থায় জোরে ধাক্কা মারল, কিন্তু ভেতর থেকে আটকানো দেখে সেটা আর খুলল না। এদিকে মেহনুরের কান্না অনবরত ভেসে আসছে রুমের ভেতর থেকে। অমন আওয়াজে মাহাতিম স্বাভাবিক স্থিতিতে থাকতে পারে না, অমনি লাথি দিতে থাকে বন্ধ দরজায়। শরীরের সমস্ত জোর দিয়ে সজোরে ধাক্কা মারলে ধড়াম করে দরজা খুলে যায়। চোখের সামনে কান্নার হিড়িকে হিচকি তুলতে থাকা মেহনুর ঠোঁট উল্টে কাঁদছে। আঁচলটা তরুণের শক্ত হাতের মুঠোতে 80% এসে গেছে। মেহনুর সে আঁচলটুকু আটকানোর জন্য দু হাতে খামচে আছে। কান্নায় চোখ দুটো ফুলে লাল হয়ে উঠেছে। মাথিম স্থির হয়ে নির্বাকভাবে মেহনুরের দিকে তাকিয়েছিল। বুক ভর্তি লম্বা লম্বা শ্বাস প্রশস্ত বুক ফুলিয়ে টানছিল। তরুণ মাহাতিমের মুখের অবস্থা দেখে অজান্তেই মুঠো ঢিলে করে আঁচল ছেড়ে দিল। হাতের মুঠো থেকে আঁচল সরে যেতেই মেহনুর নিজের খামচানো হাতটা স্বাভাবিক করে ফেলল, কিন্তু হিচকি তোলা কমল না ওর। মাহাতিমের কপালের রগ দুটো যেভাবে ফুলে উঠেছে তরুণের আর বুঝতে বাকি রইল না। এখন তাণ্ডব লীলা ঘটতে যাচ্ছে। তরুণ গলা উঁচিয়ে বড় করে ঢোক গিলল। এদিকে মাহাতিম দরজা ছেড়ে ধীর পায়ে রুমের ভেতরে ঢুকছিল। তরুণের দিকে শক্ত দৃষ্টিতে তাকিয়ে কোমরের দিকে হাত নামালো। তরুণ আবার একটা ঢোক গিলে দেখলো মাহাতিম বেল্ট খুলে ফেলেছে। কোমর থেকে বেল্টটা খুলে বাম হাতে খুব কায়দা করে প্যাঁচাচ্ছে। তরুণ পা পিছিয়ে পেছনের দিকে চলে গেলে মাহাতিম ওকে এক চুল ছাড় দেয় না। বাম হাতে বেল্টটা সম্পূর্ণ পেঁচিয়ে ডান হাতের আঙুলগুলো কটকট করে ফুটিয়ে নিল। তরুণের একদম কাছাকাছি যেতেই রুম কাঁপিয়ে হুলস্থুল চিৎকার শুরু হলো। মেহনুরের চেয়ে 1000 গুণ তীব্রতায় চিল্লাতে থাকলো তরুণ। মাহাতিমের হাতে প্রতিটি বেল্টাঘাত খেয়েছিল মুরগির মতো ফ্লোরে গড়াগড়ি খেতে লাগলো সে। মেহনুর সেই হাহাকার দৃশ্য দেখে চোখ খিচ মেরে কানে হাত চাপা দিয়ে কাঁদছে। মাহাতিম এখন মেহনুরের চেয়ে তরুণের আজাহারি শোনার জন্য মরিয়া হয়ে আছে। সেদিন ওকে শুধরানোর সুযোগ না দিলে আজ এরকম দিন দেখতে হতো না। মেহনুরের গায়ে হাত দেওয়া তো দূর, চোখ দেওয়ারও সাহস কুলাতে পারত না। পেটাতে পেটাতে মাহাতিম হয়রান হয়ে গেলেও বেলটা বাম হাত থেকে ডান হাতের চালান দিয়ে পেটাতে লাগলো। এদিকে সৌভিক অপেক্ষা সসের জন্য করতে করতে কাহিল হয়ে উঠল। নিরুপায় হয়ে নিজেই যখন সসের জন্য পা বাড়ালো তখন সিয়াম এসে প্রফুল্ল সুরে বলল, কি মামু, ওদের রোমান্স দেখার জন্য যাও কেন? লজ্জা করে না? ওরা একা আছে, একা থাকতে দাও। সিয়ামের কথায় ভ্রু কুচিয়ে ক্রুদ্ধ হলো সৌভিক।
রাগী সুরেই তেজ দেখিয়ে বলল। সৌভিকের রাগ দেখে সিয়াম তাড়াতাড়ি ওকে শান্ত করতে বলল। আরে মামা, রিল্যাক্স হও। চলো বোতল আনি, চিন্তা করিও না, আসল জায়গায় তাকাবো না, সসের দিকে চোখ দিয়ে থাকবো। সৌভিক এ কথার প্রেক্ষিতে কিছু বলল না, কিন্তু সিয়ামের সঙ্গে সস আনার জন্য রিসর্টে ঢুকলে যে আর্তনাদের চিৎকার শুনল, দুজনেই হকচকিয়ে নিজেদের দিকে তাকিয়ে রইল। সিয়াম একটা ঢোক গিলতেই সৌভিক ওকে রেখে এক দৌড় দিল। সিয়ামও সঙ্গে সঙ্গে দৌড়ে এসে মাতিমের কীর্তিকলাপ দেখলে তাড়াতাড়ি দুজন ওকে বহু কষ্টে থামালো। মাতিমের পেছন থেকে জাপটে ধরল সিয়াম আর হাত থেকে বেলটা নিয়ে নিল সৌভিক। সৌভিক আর সিয়াম অনেক চেষ্টায় পরিস্থিতি ঠান্ডা করে সবাইকে ডেকে আনলো। তরুণের অবস্থা কঠিন, ব্যবস্থা নেওয়ার জন্য মাতিমকে বুঝিয়ে দিল। মাতিম কিছু সময় পার করে শান্ত হলে সবার আগে ম্যানেজার এবং 3 জন সাঙ্গপাঙ্গদের ধরল। এই তরুণ এখানে কিভাবে এলো সেটা সবিস্তারে ব্যাখ্যা দিতে বলল। এদিকে শাহনাজ এসে পায়ের জুতো খুলে দুগালে ঠাস ঠাস করে মারল। মার খাওয়া তরুণ ফ্লোরে গোঙানি দিয়ে চোখ বন্ধ করল, কিন্তু সম্পূর্ণরূপে চেতন হারালো না। মেহনুরের অবস্থা কাঁদতে কাঁদতে খুবই নাজেহাল হয়ে গেলে মাতিম শাহনাজদের সামলানোর জন্য বলল। নিজের রুম থেকে বেরিয়ে গিয়ে তরুণের পাশাপাশি ম্যানেজারের ব্যবস্থা করলো। ম্যানেজারকে ওয়েটারের সামনেই পরপর 2টো কড়া হাতে চড় মারল, কিন্তু ম্যানেজার উল্টো টাকার গরম দেখালে মাতিম লোকটার দিকে 2 মিনিট তাকিয়ে থেকে দুম করে ডান চোয়াল বরাবর ঘুষি মারল। ম্যানেজার পেছনে ছিটকে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকলে তৌফ দ্রুত মাতিমকে বাধা দিয়ে বলল, এখানে কিছু করিস না বস, এখানে আমরা একা না, সানজারা আছে, ওরা জানতে পারলে ভয়ে চলে যেতে পারে, আপাতত একটু ঠান্ডা। কথাটার মাঝখানে হাঁপাতে হাঁপাতে এলো শাহনাজ। হাঁপানো সুরেই যত তাড়াতাড়ি সম্ভব তত দ্রুততার সাথে বলল, মেহনুর সাবার রুমে দরজা আটকে দিয়েছে, কারোর কথায় ও শুনছে না। সবাই ওকে দরজা খোলার জন্য অনুনয় করছে, কিন্তু কাজ হচ্ছে না। মাতিম ম্যানেজারের ব্যাপারটা সৌভিকের হাতে দিয়ে নিজে মেহনুরের পরিস্থিতি দেখতে গেল। ম্যানেজারের সাঙ্গ থেকে এক্সট্রা চাবি নিয়ে গেল। এই তরুণ নামক আগাছার বাচ্চাটাকে কুটি কুটি করতে পারলে ভালো হতো। মাতিম দরজার বাইরে থেকে সবাইকে সরিয়ে চাবি ঘুরিয়ে নব খুলে ফেলল। সবাইকে নিজ নিজ রুমে পাঠানোর জন্য নীতির হাতটা চাপ দিয়ে ইশারা বুঝালো। অমনি নীতি সবাইকে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য কটেজ থেকে বাইরে গেল। এদিকে মাতিম ভেতরে ঢোকার আগে 2 বার নক করে বলল, মেহনুর, আমি কি রুমে আসতে পারি? এখানে তরুণ নেই, আমি তরুণকে জায়গা মতো পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি। মেহনুর, তুমি কি শুনতে পাচ্ছ? ভেতর থেকে কান্নার আওয়াজ ছাড়া আর কোনো শব্দ এলো না। মাতিম বাধ্য হয়ে দরজা খুলে ভিতরে ঢুকে গেল। রিসর্ট এখন আলোকিত হয়ে গেলেও মেহনুর ইচ্ছে করে রুমের লাইট নিভিয়ে রেখেছে। মাতিম দরজাটা ঠেলে দিয়ে মেহনুরের কাছে আসছে। খোলা জানালা দিয়ে যতটুকু নিয়ন বাতির আলো আসছে তাতে মেহনুরের অবস্থা ভালোই বোঝা যাচ্ছে। মেহনুর ফ্লোরে বসে বিছানায় মুখ লুকিয়ে কাঁদছে। পিঠটা দরজার দিকে থাকায় মাতিম ওর পেছন দিকটাই দেখতে পাচ্ছে। মাতিম ধীরে ধীরে ওর কাছে এসে ফ্লোরে বসে পড়ল। মেহনুরের দিকে তাকিয়ে মাতিম ছোট্ট নিঃশ্বাস ছাড়ল। নিচু স্বরে বলে উঠল, মেহনুর, ওকে শাস্তি দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি, তুমি কি এখন শান্ত হবে? মেহনুর এবারও কোনো জবাব দিল না। মাতিম আরও কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ওর দিকে বলে উঠল, শয়তানটা কোথায় ব্যথা দিয়েছে মেহনুর? মাতিম প্রশ্নটা ছুঁড়ে প্রচণ্ড হতবিহ্বল অনুভব করছিল। নিরাপত্তার জন্য যে ওয়াদাটা হান্নান শেখের কাছে করেছিল সে ওয়াদা প্রায় ভেঙেই গেল। মাতিম অপরাধী মুখে মাথা নিচু করে বসে থাকলে হঠাৎ মেহনুর বিছানা থেকে মুখ না তুলে পিঠের পেছন থেকে চুল সরিয়ে দিল। সবগুলো চুল বামে টেনে আনতেই পিঠ থেকে কেশরাশি সরে গেল। মাতিম তখনই দেখতে পেল পিঠের দিকে 2টো ফিতার গেরো খুলে এসেছে। ফর্সা পিঠটার কয়েক জায়গায় নখের দাগ লেগেছে। মাতিম কি বলবে কিছুই মুখে বলতে পারছিল না। এতটা অসহায়, এতটা ধিক্কার আগে কখনো নিজের উপর আসেনি, আজ যতটা নিজের উপর হচ্ছে। মাতিম নিজেকে সামলানোর মাত্রা কমিয়ে দিয়ে মেহনুরের পিঠের দিকে এগিয়ে আসে। কান্নার জন্য এখনো পিঠটা ক্রমান্বয়ে কাঁপছে ওর। মাতিম হাত দুটো ফিতা বাঁধার জন্য এগিয়ে নিল। আলগা হয়ে আসা ফিতা দুটো আগের মতো বেঁধে দিতেই ওর কাঁধ ধরে নিজের দিকে মুখ ঘোরালো।
মেহনুরের কান্নারত মুখটা দেখার জন্য মাহাতিম থুতনি তুলে ওর মুখের দিকে ধরল। গালে দুটো হাত রেখে মুখ কিছুটা কাছে নিয়ে বলল,